বাইজি কন্যা পর্ব ২৯-এর শেষাংশ। লিখেছেন জান্নাতুল নাইমা। পাঁচফ্রন্ট গৃহের পরিবেশ বেশ থমথমে। আনাচে কানাচে ভৃত্যদের ছাড়া কাউকে তেমন নজরে পড়ছে না। কারো মুখে একটুখানি রাগ নেই। চারিদিকে কেমন ভয়াবহ নিস্তব্ধতা বিরাজ করছে। প্রতিটি ভৃত্যের চোখে মুখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছে। সকলেই বেশ আতঙ্কিত। একটি পরিবারকে মুরব্বীরা যে ছায়া দিয়ে আগলে রাখে, ওলিওলের মৃত্যুর পর পাঁচফ্রন্ট গিয়ে সেই ছায়া বিলীন হয়ে গিয়েছে। মুরব্বীরা ভালো হোক বা মন্দ হোক, যতদিন তারা বেঁচে থাকেন ততদিন তাদের ঘর সংসারে সমস্ত বিপদ মাথার উপর দিয়েই চলে যায়। মানুষের শরীরে মাথার ভূমিকা যতটা, পরিবারের বাবার ভূমিকাও ঠিক ততটাই। আজ অলিওল বেঁচে থাকলে তার তীক্ষ্ণ বুদ্ধির কাছে পরাজিত হতে বাধ্য থাকতো তার ছেলেরা। সকল ঝড়ঝাপটা গৃহের বাইরেই সারত সে। কিন্তু তার মৃত্যুর পর যে ঝড় গৃহে প্রবেশ করেছে, সেই ঝড় সব কিছু তছনছ না করে ছাড়বে না। এটা পরিবারের সকলেরই আত্মায় জানান দিয়েছে। ভোজন কক্ষে উপস্থিত হয়েছে পল্লব, পলাশ এবং প্রণয় চৌধুরী। 3 ভাই অপেক্ষা করছিল মা প্রিয়নার জন্য। অরুণা 3 জনের পাতেই ধীরে ধীরে খাবার বাড়তে লাগলো। আজ 3 ভাইয়ের মুখে বেশ গম্ভীর। কেউ কারোর দিকে তাকাচ্ছে না। রান্নাঘরে শবনম শহিনুরের জন্য খাবার বেড়ে এক ভৃত্যকে দিয়ে পাঠিয়ে দিল। প্রণয় তা খেয়াল করে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। বড় আম্মা? আম্মা কোথায়? ওরা চেয়ার টেনে 3 পুত্রের সম্মুখে বসল। বলল, চুপচাপ খেয়ে নাও তোমরা। ছোট বউ এখানে আসবে না। কেন আসবে না তা নিশ্চয়ই বুঝতে পারছো। অরুণার কথা শুনে পলাশ কঠিন মুখে এক পলক প্রণয়ের দিকে তাকালো, তো আরেকবার পল্লবের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। পল্লব চোখের ইশারায় তাকে সংযত থাকতে বলে হালকা কেসে উঠে প্রণয়কে উদ্দেশ্য করে বলল, তুই কি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিস? এটা কিন্তু আমাদের সম্মানের ব্যাপার। জমিদারের বংশধর আমরা। আমাদের জন্য তাদের সম্মানে আঘাত লাগবে এমন কাজ করা অনুচিত। অরুণা প্রণয়ের দিকে তাকিয়ে তার কঠোর মুখভঙ্গি দেখে পল্লবকে বলল, খাবারে বসে এসব আলোচনা কেন? প্রণয় অরুণাকে থামিয়ে দিয়ে বলল, থাক বড় মা, কথা যখন উঠেছে উত্তর আমি দিব। পলাশ থম মেরে বসে আছে। পল্লব উন্মুখ হয়ে চেয়ে আছে প্রণয়ের থেকে কিছু শোনার জন্য। অরুণাও চুপ মেরে গেল। কথা বলার পরিস্থিতি তৈরি করে নিয়ে প্রণয় পল্লবের দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করল। ঈষৎ তাচ্ছিল্যের সহকারে হেসে বলল, বেয়াদবি নেবেন না ভাইয়া। ঘরে 2টো বউ রেখে বাইজি গৃহের বাইজিদের সঙ্গে মেলামেশা করে আপনি এবং আপনার জমিদারদের কোনো সম্মান রক্ষা করেছেন? চল শক্ত হয়ে উঠল পল্লবের। প্রণয়ের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বাইজি গৃহ আজকের নয় প্রণয়। এটা আমার পূর্ববংশীয়দের বাইজি গৃহ। আমরা তাদের ধারাগুলোই মেনে চলছি। কিন্তু কোনো বাইজিকে আমরা এই পবিত্র ঘরে স্থান দেইনি, দেওয়ার কথাও ভাবিনি। আমিও কোনো বাইজিকে তুলে নিয়ে আসিনি। চল শক্ত করে দৃঢ় সুরে বলে উঠল প্রণয়। একটু থেমে আবারও বলল, আপনি জমিদারদের ধারা অব্যাহত রেখেছেন, এতে আমি বাধা দিইনি। ঠিক তেমনি আপনিও আমার সিদ্ধান্তে বাধা দেবেন না। যদি কিছু ভুল মনে হয় বলতে পারেন। ভুল তো অবশ্যই। একটা বাইজির মেয়ে এবারে বউ হয় কি করে? একটা বাইজির মেয়ের জন্য জমিদারের 4 ছেলেদের কাম প্রবৃত্তি জাগা যদি স্বাভাবিক হয়, একজন পুত্রের ভালোবাসা জেগে ওঠা অস্বাভাবিক কেন হবে? থতমত খেয়ে পল্লব বলল, এটা আমাদের নীতি বিরুদ্ধ। বাহ বড় ভাই বাহ, আপনারা সৃষ্টিকর্তাদের নিয়ম ভঙ্গ করতে পারেন, আর আমি সামান্য আপনাদের নিয়ম ভাঙতে পারবো না? কথোপকথনের এই পর্যায়ে পলাশ বুদ্ধি খাটানোর চেষ্টা করল। বলল, তুই কি জানিস ওই মেয়ে রঙ্গনের সঙ্গে খুব বাজেভাবে মেলামেশা করেছে? চোখ জোড়া ঈষৎ হয়ে উঠল প্রণয়ের। সামনে বড় ভাই বড় মা রয়েছে। শহিনুরকে কলঙ্কিত করার চেষ্টা করছে আরেক বড় ভাই। নিজের ক্রোধটুকু কোনো ক্রমে নিয়ন্ত্রণ করে নিল সে। পলাশের দিকে নিবিড়ভাবে তাকালো। অধরে কিঞ্চিত পরিমাণ তাচ্ছিল্য নিয়ে মৃদু স্বরে বলল, সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ কলঙ্কিনী নারীও হয় তবুও তাকে আমার বউ করব। বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল 3 জনই।
আশেপাশে যেসব ভৃত্যরা প্রণয়ের বলা বাক্যটি শুনতে পেল সকলেই ক্ষণকাল থমকে দাঁড়ালো। অবিশ্বাস্য কতগুলো দৃষ্টি তাকিয়ে রইল তার পানে। প্রণয় এবার বেশ উচ্চ বাক্যে বলল, এবার যদি বলো তুমি তাকে নিজের করে পাওয়ার জন্য নিজের পবিত্রি মিটানোর জন্য বহুদিন ধরে অপেক্ষা করছো, তাহলে বলবো নিজের ভালোবাসাকে নিজের না করে নিজ আত্মার সঙ্গে স্বার্থপরতা বা বেইমানি কোনোটাই আমি করতে পারবো না। পৃথিবীর সবচেয়ে বড় বেইমান সে যে নিজের সাথে বেইমানি করে। আমি তোমাদের প্রকৃতির নয় বলে আমি খুব বেশি উদার হব এটা ভাবা বোকামি। জমিদারের পুত্র এক বাইজি কন্যাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। এটা যদি পৃথিবীর জঘন্যতম সত্য কাজও হয় তাহলে আমি সেই জঘন্যতম কাজটি করতে অনায়াসেই করে ফেলব। বাইজি কন্যাকে ভালোবাসা যদি অপরাধ হয় সে অপরাধে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ড গ্রহণ করতেও আমি প্রস্তুত। বাইজি কন্যাকে নিজের বউ করা যদি অন্যায় হয় তাহলে এই পৃথিবীর সব আয় ভুলে গিয়ে হলেও এই অন্যায়টুকু সুকৌশলে করে নিব আমি। সকলেই স্তম্ভিত আর বাকরুদ্ধ। অরুণা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। সীমাহীন বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ভৃত্যরাও। পল্লব হতবাক হয়ে বসে আছে। পলাশ ক্রোধান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। সে দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করল প্রণয়, আর একটি বাক্যও সে খরচ করল না। নিজের মতো খাবার খেয়ে চলে গেল নিজ কক্ষে। সে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে থাকা খাবারের প্লেট ছুঁড়ে ফেলল পলাশ। হতভম্ব হয়ে অরুণা চেয়ে রইল। পলাশ তাকে উদ্দেশ্য করে হুঙ্কার ছাড়ল, আম্মাকে কিছু করতে বলুন, নয়তো ধ্বংসলীলা শুরু করব আমি। গোসল শেষ করে ভেজা চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কক্ষে এলো শহিনুর। দেখতে পেল গোলাকার বেতের টেবিলে তার জন্য খাবার রেখে দিয়েছে। আশেপাশে সচেতন দৃষ্টি বুলিয়ে অপেক্ষা না করে একে একে খাবারগুলো মেঝেতে রাখল। তারপর হাঁটু মুড়িয়ে বসে পড়ল। সদ্য ভেজে কোঁকড়ানো চুলগুলো মেঝেতে ছুঁয়ে রইল। টপ টপ করে পানি ঝরতেও লাগলো। শহিনুর সম্মুখের খাবারের দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। বড়সড় একটি প্লেটে সাদা ভাত দেওয়া হয়েছে। ভাতের মাঝ বরাবর একটি সিদ্ধ ডিম। ছোট ছোট বাটিতে কয়েক রকমের ভাজি আর তরকারি দেওয়া হয়েছে। এত খাবার দেখে বিচলিত হয়ে গেল মেয়েটা। তার ছোট্ট পেটে এত খাবারের জায়গা হবে না। জীবনে কখনো এত খাবার একসাথে খাওয়া হয়নি তার। কখনো তার মা সবসময় খাবার নিয়ে একটি কথা বলতেন, খা না খা। খাওয়াটা যেমন প্রয়োজন তেমন অতিরিক্ত খাওয়াটাও অনুচিত। ভেবেচিন্তে সব খাবার দূরে ঠেলে শুধুমাত্র ডিম সিদ্ধ আর সবজি দিয়ে অল্প করে ভাত খেলো সে। মাংস তার প্রিয় হলেও আজ খেলো না। তার মাছ তো মাকে ছাড়া সে কখনোই খেতে পারে না। গলায় কাটা ফুটে যায়। কক্ষে প্রবেশ করলো প্রণয়। ভেতর কক্ষে দেখতে পেল শহিনুর খাবারগুলো গুছিয়ে রেখেছে। দনমন করে শহিনুরের কাছে গেল সে। প্রণয়কে দেখে শহিনুর পরিহিত শাড়িটির আঁচলটি ডান কাঁধে টেনে নিল। সদ্য গোসল করে আসা শহিনুরকে দেখে বুকের ভেতরটা ধুকপুক করতে লাগলো প্রণয়ের। ঢেউ খেলানো ভেজা চুলগুলো বেয়ে পানি পড়ায় শহিনুরের পিঠ ক্রমশ মেঝেও ভিজে চুপচুপে হয়ে যাচ্ছে। ভুরু কুঁচকে কয়েক পল তাকিয়ে রইল প্রণয়। শহিনুর জড়সড় হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তীব্র অস্বস্তি হচ্ছে তার। অস্বস্তিটুকু বুকে ভীষণ পীড়া দিতে শুরু করায় সে প্রণয়ের দিকে তাকালো। প্রশ্ন করল, আপনি কি সবসময় এই ঘরে আসবেন? কুচকানো ভ্রুদয় দ্বিগুণ কুচকে গেল প্রণয়ের। কিছুক্ষণ পূর্বে ভোজন কক্ষে বলা নিজের বলা একটি বাক্য স্মরণ হলো তার। সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ কলঙ্কিনীও হয় তবু আমি তাকে বিয়ে করে আমার বউ বানাবো। বক্ষস্থলে অদ্ভুত এক অনুভূতি জেগে উঠল। নির্নিমেষ দৃষ্টিতে শহিনুরের স্নিগ্ধ মুখশ্রীতে তাকিয়ে ভাবতে লাগলো, কত সহজে আজ বলে দিল কথাটি। অথচ সেদিন রমনের বেলায় এই কথাটি তার মাথায়ও আসেনি। সত্যি ভালোবাসা কি না পারে। প্রণয়ের প্রগাঢ় চাহনি থেকে দৃষ্টি সরিয়ে নিল শহিনুর। নিজের দৃষ্টি থেকে শহিনুরের দৃষ্টি বিচ্ছিন্ন হতে প্রণয় সম্বিত ফিরে পেল। বলল, এ প্রশ্ন কেন? নিরুত্তর রইল শহিনুর। উত্তর না পেয়ে প্রণয় বলল, ব্রিফকেসে তোয়ালে আছে,
মাথা মুছে নাও। সোহিনুর কথা শুনল না, চুপচাপ গিয়ে পালঙ্কে বসল। প্রণয় আবার বলল, চুলগুলো থেকে পানি ঝরছে, আমার ঘর নষ্ট হচ্ছে, অন্যের ক্ষতি করা অনুচিত। সোহিনুর নীরস দৃষ্টিতে তাকালো প্রণয়ের পানে, প্রশ্ন করল, আমার এত বড় ক্ষতিটা কে করলো? মানে আমার আম্মাকে কে মারলো? সবটা যেন বোকার মতো প্রশ্ন করছো কেন? সবটা জানি বলেই তো বিশ্বাস করতে পারছি না। কি জানো তুমি? কিচ্ছু না। অকপটে কয়েকটি জবাব দিয়ে আর কিছু বলল না সোহিনুর। চুপচাপ পিঠ ঘুরে শুয়ে পড়ল। শুধু অলিওল তার মায়ের হত্যাকারী, এটা কেন বিশ্বাস হচ্ছে না তার? এসব ভাবতে ভাবতে সারা রাত নিদ্রাহীন থাকার ফলে খুব দ্রুতই তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল সে। প্রণয় চিন্তামগ্ন হয়ে দাঁড়িয়েই রইল। অনেকটা সময় কেটে যাওয়ার পর খেয়াল করল সোহিনুরের ভেজা চুলে বিছানা ভিজে যাচ্ছে। দীর্ঘশ্বাস ছেলে তোয়ালে বের করে ধীর পায়ে এগিয়ে সোহিনুরের পাশে বসল। চুলগুলো উঁচিয়ে নিচ দিয়ে তোয়ালে দিয়ে কৌশলে পেঁচিয়ে ফেলল। সোহিনুরের ধবধবে ফর্সা কমল ত্বকে দৃষ্টি পড়তেই সে দৃষ্টি ফিরিয়ে নিল। এক হাত তার ভেজা মাথায় রাখল আর নম্র কণ্ঠে বলল, একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সব স্বপ্ন বাস্তবে রূপ নেবে।